এই যে আমাদের এই হচ্ছে মনে করেন একটা পেজ, ঠিক আছে, একটা পেজ এখানে লেখা আছে। এখন এই পেজটা হচ্ছে আমাদের লিগ্যাল একটা পেজ, লিগ্যাল পেজের সাইজ লিগ্যাল দেয়া, দেখেন এই লিগ্যাল দেয়া, তাই তো, অর্থাৎ বড় যে পেজটা। এখন এইটা যখন প্রিন্ট করব, ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে গেলেও হবে, আবার কন্ট্রোল পি প্রেস করলেও হবে, বুঝতে পারছি? আচ্ছা, কন্ট্রোল পি প্রেস করলাম, এরপর দেখেন আপনার এখানে প্রিন্টার থাকবে, প্রিন্টার এমনিতেই সেট করা থাকবে। হ্যাঁ, প্রিন্টার যে প্রিন্টার লাইন দেওয়া থাকবে ওইটা টিকমার্ক করা থাকবে, বুঝতে পারছি? প্রিন্টার আর করতে হবে না। এরপর কিন্তু প্রিন্টের এখানে এসে প্রিন্ট করলেই মূলত হয়ে যায়, ঠিক আছে, প্রিন্ট করলেই প্রিন্ট হয়ে যায়। কিন্তু আদার্স আরও যদি রিলেটেড কিছু কাস্টমাইজেশন থাকে সেগুলো করতে হবে। যেমন আপনার যদি কপি 2টা লাগে 3টা লাগে, তখন এটা বলতে হবে যে আপনি 5টা পেজ প্রিন্ট করতে চান, একটা পেজে 5টা প্রিন্ট করতে চান, তখন এখানে 5 কপি লিখে দিতে হবে, ঠিক আছে, এই যে 5 কপি লিখে দিতে হবে। আবার প্রিন্ট অল পেজেস, আপনি যদি এমন হয় যে না এখানে 10টা পেজ আছে, আপনি সবগুলো প্রিন্ট করবেন না, তখন এই অল পেজ অপশন থেকে আপনি বলে দেবেন যে কোন পেজ, কোন কোন পেজগুলো প্রিন্ট করবেন সেটা বলে দেবেন। এবং এই যে বলার নিয়ম, এইখানে দেখেন এই যে বলার নিয়ম এখানে দেয়া আছে, এইখানে যে নিচে লেখাটা উঠতেছে না, এইটা দেখেন নিচের দিকে কি লেখা, 1 3 5 থেকে 12, তার মানে কি এই যে এইখানে যখন আমরা বলবো যে কয় নাম্বার পেজ, এইটা বলার সিস্টেম কি, যদি 1 নাম্বার পেজ প্রিন্ট করি, হ্যাঁ, তাহলে 1 বলবো। যদি এমন হয় যে 1 থেকে 3 বা 1 থেকে 7, 1 থেকে 7 নম্বর পর্যন্ত, তাহলে এই যে মাইনাস চিহ্নটা ব্যবহার করব, 1 থেকে 7, ওকে। এরপর মনে করেন আমি 12 নম্বর পেজ, শুধু 12 নম্বর, তাহলে কমা দিয়া 12, আবার কমা দিয়া 18 থেকে 24, 18 থেকে 24, তাহলে সিস্টেমটাকে বুঝছেন? আর লাস্টে কিন্তু কোনো কমা টমা থাকবে না। যদি এমন হয় এক সিরিয়ালে অনেকগুলো পেজ প্রিন্ট করবো, তখন হাইফেন দিয়ে লিখে দিতে পারবে না। আর যদি এমন হয় যে একটা পেজ আবার 2টা পরে আরেকটা পেজ, 3টে পরে আরেকটা পেজ, এরকম হয়, তাহলে কমা দিয়ে দিয়ে পেজের নাম্বারগুলো লিখবেন, এটা অপশন, বুঝতে পারছি? আবার যদি হয় কারেন্ট পেজ, তখন তো কারেন্ট পেজ দেবেন, মানে বর্তমান যে পেজটা আছে ওইটা প্রিন্ট করবেন, ঠিক আছে? তাহলে এই যে প্রিন্ট অল পেজের সিস্টেম হচ্ছে এটা। প্রিন্ট অন সাইড, যেই সব প্রিন্টারে 2 সাইড প্রিন্ট হয়, প্রিন্টারে 2টা সাইডে প্রিন্ট হয়, নিজেই প্রিন্ট করতে পারে, তখন এটা 2 সাইড অপশনটা দেয়া যায়। কিন্তু দেখবেন যে কিছু প্রিন্টার শুধু একটা সাইড করেও বের হয়ে আসে, ঠিক আছে? তখন কি করতে হবে, তখন আপনাকে এক সাইডে প্রিন্ট দিতে হবে, তারপরে আবার ওই সেম কাগজ দিয়ে ওইটা অপর পেজে আবার প্রিন্ট করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, ওরিয়েন্টেশন তো পোর্ট্রেট আমরা ওখান থেকে সিলেক্ট করে দিয়েছি, এই জন্য এখানে পোর্ট্রেট নিয়ে আসছে। পেজ লিগাল সিলেক্ট করে দিয়েছি, এখানে লিগাল নিয়ে এনেছে। মার্জিন ওখানে যা দিয়েছি কাস্টম করে দেওয়া হয়েছে, এখানে এই জন্য এখানে কাস্টম মার্জিন আছে, ঠিক আছে, যতটুকু মার্জিন দিয়েছি সেটাই আছে। 1 পেজ পার শিট মানে কি, এই একটা পেজে আপনার এখানের এই যে একটা পেজ আছে, এই পেজটা যদি আপনি একটা পেজের উপর ওই একটা পেজে প্রিন্ট করতে চান, তখন 1 পেজেস পার শিট। যদি এমন হয় এই পেজটা মনে করেন এত বড় একটা পেজ, কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন তখন একটা এই শিটে 2টা করে পেজ প্রিন্ট করবেন। শিট হয়েছে এইটা কাগজটা, আর পেজ হয়েছে কম্পিউটারের ভিতরে যেটা আছে, ঠিক আছে? তাহলে যখন আমরা বলবো 1 পেজ পার শিট, মানে প্রত্যেকটা শিটে কয়টা পেজ, একটা পেজ, 4টা কেমন হলো? এই যে আমার এখানে যে পেজটি আছে, কম্পিউটারের ভিতরেও একটা পেজ আছে, এখানেও একটা পেজ আছে, ভিতরের পেজটাকে বলবো পেজ, এইটাই বলবো শিট, মানে যেইটা কাগজ এইটাই শিট বলবো। তো একটা পেজে যখন আমরা একটা পেজের উপর প্রিন্ট করবো, তখন কি 1 পেজ পার শিট, মানে একটা শিটে একটাই পেজ। যদি এইভাবে করি, এইখানে একটা আর এইখানে একটা, তখন কি একটা পেজে একটা শিটে 2টা পেজ, ঠিক আছে? আবার যদি এরকম করি, এইখানে একটা, এইখানে একটা আর এইখানে একটা, কয়টা হলো? 4টা। তাহলে একটা শিটে কয়টা পেজ? 4টা পেজ। তো এখন এইখানে দেখেন, যদি এমন হয় যে 2 পেজেস পার শিট, মানে একটা শিটে কয়টা পেজ? 2টা। তাহলে ও দেখেন যে এক পেজে, ও আমার এইখান তো দেওয়া ঠিক হয় না, পেজেস পার শিট। এখন দেখা যায় এখানে কিন্তু একটা পেজই আছে, এই জন্য ও আর নিতেছে না, ঠিক আছে? বাট পেজ আপনি এখান থেকে বাড়ান, দেখবেন ও আবার 2টা পেজ নেবে। কন্ট্রোল সি, ঠিক আছে? ভি, আচ্ছা এখন কয়টা হ্যাঁ, বুঝি নাই, কে জানো লাগছে বলতে পারি না।
আচ্ছা প্রিন্টের মধ্যে আসি। এখন দেখেন আমি যদি দুইটা পেজ দিই তখন কি হয়? 4 of 4 কেন? চারটা পেজ কেন আসছে? এখানে কি 4 পেজ আছে আসলে? ও মা, 4 পেজ কখন আসলো? আচ্ছা 4 পেজ বানাইছি এটা না। ও আমরাই তো ভুল করতেছি। আমরা ভুলটা কোথায় করতেছি? কারণ এটা আমরা যদি লিগ্যাল পেজে একটা লিগ্যাল পেজ যদি 4টা পেজ দিতে চাই, তাইলে আমাদের ভিতরে যখন আমরা এই পেজটা যখন নিব, অর্থাৎ একটা লিগ্যাল পেজে, এইটা মনে করেন A4 পেজে আমি যদি 4টা পেজ নিতে চাই, সেই 4টা পেজের প্রত্যেকটা সাইজ তো হবে A4 এর 4 ভাগের 1 ভাগ। কিন্তু ভিতরের পেজটাও যদি একটা A4 পেজ হয় আর শিটেও যদি আমি একটা শিটে 4টা প্রিন্ট করতে হবে, তাহলে ও কি করবে? ও তো পারবে না, করতে পারবে? ওকে দিতে হবে ভিতরের পেজের সাইজটা দিতে হবে। A4 সাইজের পেজের সাইজ কত? 8.27 বাই 11.69। তাহলে 8 এর অর্ধেক কত? 8.27 অর্ধেক 4 পয়েন্ট সামথিং, আর এখানে 5 পয়েন্ট সামথিং, 5.6 এর মতো। তাহলে আমরা ভিতরে যে পেজটা লিখবো, অর্থাৎ এইখানে যদি আমরা এই যে পেজটা, এই পেজটা যদি এদিকে 4, ওয়াইড 4 এবং হাইট যদি 5, 5.6 এরকম যদি আমরা সাইজটা দিই, তখন এখানে এসে আমরা একটা পেজে 4টা দিতে পারবো। আবার একটা পেজে যদি 2টা দিতে চাই, তখন কি করতে হবে? ভিতরে এই পেজটা সাইজ দিতে হবে, এদিকে কত দিতে হবে? 5.6, আর এখানে 8.27 দিতে হবে এদিকে। তখন আমরা একটা পেজে 2টা দিতে পারবো। ঠিক আছে? নতুবা ও কীভাবে কী করবে? বুঝতে পারছি? আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রিন্টটা করব। প্রিন্ট অপশন সম্পর্কে বুঝছি মোটামুটি, নাকি সমস্যা আছে কোনো? মূলত আপনি এখান থেকে যদি সব কাস্টমাইজ করে নেন আগে, যেমন একটা A4 সাইজের পেজ নিয়েছেন, আপনি ভিতরে লেখা লিখছেন, তারপর কিন্তু প্রিন্টে গিয়ে আর কিছু করতে হবে না, কারণ আপনার এখানে একটা পেজই আছে। ঠিক আছে? এক সাইডে প্রিন্ট করবেন। তারপর পোর্ট্রেট ওরিয়েন্টেশন দেয়াই আছে, এখানে নিয়ে নেছে। লিগ্যাল সাইজ আমরা A4 সাইজ দিয়ে নিয়েছি, এখানে নিয়ে নেবে। ঠিক আছে? সব কিছু সেট করে থাকবে, শুধু প্রিন্ট অপশনে আসবেন, একটা প্রিন্টে ক্লিক করবেন, আর কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, বাকি কাজগুলো করতে করতে শিখবেন। ওকে, এখন আমরা এক্সেল শিটে আসি। আজকে আমরা যে শিটটা বানাবো সেটা হচ্ছে কি শিট বলুন তো, দেখে বলেন। ওটা তো কোম্পানির নাম, শিটের নাম কি দেখেন এবং বলেন। এখানে কি লেখা? হ্যাঁ, এই যে অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে? এটা কি অ্যাটেন্ডেন্স শিট? এরকম একটা উপস্থিতি, হ্যাঁ, এইরকম অ্যাটেন্ডেন্স শিটটা আমরা বানাবো। এই উপস্থিতির অ্যাটেন্ডেন্স শিট হতে পারে স্টুডেন্টদের জন্য, হতে পারে টিচারদের জন্য, হতে পারে এমপ্লয়ীদের জন্য, বা যে কোনো মানুষের জন্য, একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অ্যাটেন্ডেন্স শিটে কী থাকবে? উপরে একটা হেডলাইন থাকবে, কোম্পানির নাম, অ্যাটেন্ডেন্স শিট, সাথে কোন মাস সেটাও এখানে বলে দেবেন। এটা মনে করেন নভেম্বর, সাপোজ। হ্যাঁ, নভেম্বর 24, নভেম্বর 24 অ্যাটেন্ডেন্স শিট। আমরা আবার জানুয়ারি 24 একটা অ্যাটেন্ডেন্স শিট বানাবো। তো প্রথমে দেখেন সিরিয়াল নাম্বারটা রইলো এখানে। ঠিক আছে? এরপর এমপ্লয়ি আইডি, এমপ্লয়ীদের তো অবশ্যই একটা আইডি থাকে, এমপ্লয়ীর নামটা থাকবে। এরপর দেখেন এখানে ডে, ডে মানে হচ্ছে কি? ডে এবং ডেটের মধ্যে পার্থক্য কি? ডে হচ্ছে দিন, দিন কোনটা হয়? বার, শনিবার, রবিবার, সোমবার, এটা হয় দিন। আর ডেট, ডেট মানে কি? তারিখ, 1, 2, 3, এটা হয় কি? তারিখ। তাহলে এই দেখেন ডে এখানে লেখা আছে, এখানে ডেগুলো সব দেওয়া আছে, 30 দিনের, একদম 31 দিনের। বুঝতে পারছি? ডেটটা এখানে, এই যে ডেটটা দেওয়া আছে 31 দিনের ডেট। এরপরে 1 নম্বর এমপ্লয়ি, তার নাম অন লেখা আছে এখানে। এমপ্লয়ি সে আসছে কিনা, আসলে প্রেজেন্ট, না আসলে কি অ্যাবসেন্ট। প্রেজেন্টের জন্য পি ব্যবহার করব, আর না আসলে কি ব্যবহার করব? অ্যাবসেন্ট। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো বলবো আমি। ঠিক আছে? প্রেজেন্টের জন্য পি, তাহলে নেম 1 দেখেন প্রেজেন্ট, নেম 2 প্রেজেন্ট। তার মানে এই হচ্ছে 1 তারিখ এই এমপ্লয়িরা আসছে কিনা, কে কবে আসছে, এইটা হচ্ছে কি আমরা 1 তারিখে এইটা লেখা হবে, তাই না? 2 তারিখে এইটা লেখা হবে, 3 তারিখে, এরকম করে সারা মাস ধরে এই জিনিসগুলো লেখা আসবে। তো আমরা মনে করেন যে এই যে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে রাখবো, এইটাই কিন্তু কোম্পানি আজীবন ব্যবহার করবে, যে কোনো একটা কোম্পানি। হ্যাঁ, প্রত্যেক মাসে কি হবে? এইটাকেই কপি করবে। মনে করেন এই যে অ্যাটেন্ডেন্স শিটটা, এইটা কপি করে
পরের নতুন একটা শিটে নিয়ে পেস্ট করবে, পরের শিটে এসে পেস্ট করবে, তারপর কি করবে এখানে নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম লিখে লিখে প্রত্যেক মাসে শুধু এই ভিতরের লেখাগুলো ডিলিট করে দেবে। এখানে সিলেক্ট করে ডিলিট বাটনে শুধু প্রেস করবে, বুঝতে পারছি? তারপর আবার নতুন মাসের জন্য ব্যবহার করবে। তাহলে এই শিট কিন্তু কোম্পানি 12 মাস ব্যবহার করবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এইরকম একটা অ্যাটেন্ডেন্স শিটই তৈরি করব। এখানে হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট ইত্যাদি এখানে থাকবে। তারপরে এইখানে যে হিসাবটা থাকবে ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে মানে হচ্ছে কতদিন আমরা কাজ করছি। কাজ করছি বলতে অফিস কয়দিন খোলা ছিল, ঠিক আছে? অফিস তো কিছুদিন বন্ধ থাকে, ফ্রাইডে বন্ধ থাকে, মাঝখানে 2-1টা দিন বন্ধ থাকতে পারে, ওইটা হচ্ছে অফিসের বন্ধের দিন। তো ওইটা বাদে অফিস কয়দিন খোলা ছিল, এটা কি, এটার নাম কি? ওয়ার্কিং ডে, যেটাই কি বলা হয় কর্মদিবস বা কার্য দিবস। বলে না যে 3 কার্য দিবসের মধ্যে আপনার প্রোডাক্টটা কি হবে, ডেলিভারি আসবে, বুঝতে পারছি? তার মানে ওই 3 কার্য দিবস মানে কি, বৃহস্পতিবার অর্ডার করছেন, তার মানে বৃহস্পতি, শনি, রবি, শুক্রবার কি বাদ, কারণ কি ওইটা ওয়ার্কিং ডে ছিল না, ওইটা কি ছিল দেখেন, এইটা দেখেন ওইটা কি ছিল, অফ ডে। ওকে, এখন আসি এই দুইটা ঘর হচ্ছে অফিসে সবার জন্য সমান। সবটা দেখেন 27 লেখা, এটাও কি 4 লেখা, মানে প্রত্যেক ব্যক্তির জন্যই তো ওয়ার্কিং ডে সেম, অফ ডেও সেম। এরপর আসে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা হিসাব, এই 4টা ঘরে, 4টা ঘরে না এই 5টা ঘরেই। এখানে আপনি কয়দিন উপস্থিত ছিলেন, হ্যাঁ, এই লোকটা কয়দিন ছিল, এই লোকটা কয়দিন ছিল, এরকম প্রত্যেকটা মানুষের উপস্থিতির দিনগুলো এখানে আসে, কয়দিন আসছে। এরপর হাফ ডে একটা অপশন আমরা রাখছি, যে সকালে আসছে হয়তো দুপুর পর্যন্ত অফিস করে চলে গেছে, এটা কি হাফ ডে। অনেক সময় হাফ ডেটাকেও ধরা হয়, যে ফাইনাল যখন হিসাবটা করে তখন হাফ ডেটাকেও ওকে কী করা হয় জানা, যেহেতু অফিসে আসছে তাইলে প্রেজেন্টের মধ্যেই ধরা হবে, ঠিক আছে? তাহলে এটা হলো হাফ ডে। অ্যাবসেন্ট ডে মানে সে কি অফিসে আসে নাই, বুঝতে পারছি? এটা কি অ্যাবসেন্ট ডে। এখন আসেন ডে অফ ওয়ার্ক, তাহলে সে কয়দিন কাজ করছে, ডে অফ ওয়ার্ক কাজ কয়দিন করছে সেটা হিসাব করব। যেমন এই ব্যক্তি কি 25 দিন উপস্থিত ছিল, এই ব্যক্তি 26 দিন উপস্থিত ছিল, কিন্তু এখানে 27 দিন, কেন? কারণ হাফ ডে একদিন ছিল, ঠিক আছে? কিন্তু অ্যাবসেন্টটা তো মাইনাস হয়ে যাবে, এটা তো আর ধরার কিছু নাই, তাই না? লাস্টে একটা পার্সেন্টেজ একটা অপশন আছে, যে পার্সেন্টেজটা আমরা হিসাব করব, বুঝতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে এরকম একটা শিট আমরা বানাবো, বানাইতে পারবো না? পারবো, শিওর, সাহস কি হয়? আচ্ছা, তাহলে যদি পারি আগে একটা ছবি তুলে নিই শিটটার। ফোন আছে দুজনের কারো কাছে? আচ্ছা, নাকি আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেবো? দেবো, ওকে। কোনটা? না, ওইটা তো একটু ঝামেলা আছে। হুম, শিট তো বের করা হয়, তো যে কোম্পানি যেভাবে করে, বুঝছেন? এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আবার ওই যে পজ মেশিন দেখছেন না, অ্যাটেন্ডেন্স নেয় যেভাবে হাতে দিয়ে, ওইগুলোও কিন্তু ডাটা এই শিটেই আসে পড়ে। ডাটাটা যে যখন কাউন্ট করে মেশিনের সাথে কম্পিউটার ভাবে শিটটা কানেক্ট করা থাকে, বুঝছেন? ওকে, সেটা আমি এটা পাঠিয়ে দেবো না, কোন জায়গায় গিয়ে সেভ হইলো? বলেন আপনার সেই শিট জমা হয়েছে কোথায়? আমি সেই মতো সেভ করলাম, হয়েছে কোথাও জমা? এত স্যালারি দেখতেছি, অ্যাটেন্ডেন্স নাম দিয়ে সেভ সেভ করছি, ডেস্কটপে। অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স পাওয়া গেছে, ঠিক আছে? এটা ছবি আমি দিয়ে দেবো না, সমস্যা নাই। এখন আমরা একটু শিটটা করি, বুঝতে পারছি?
আপনার একটা শিট কি বানাই দেখাইতে হবে নাকি পারবেন? দেখাবো একবার, দেখালে কি সুবিধা হয়? হ্যাঁ, চেষ্টা করবেন, আপনি কি বলেন? চেষ্টা করেন। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাস্টে এসে এই যে অপশনগুলো লাগবে, এই যে এইগুলা ক্যালকুলেশনটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই পারবেন, এগুলো সবাই পারবেন, এটাও পারবেন, তাই তো? এটাও পারবেন। তো আমি ওয়েট দাঁড়ান, না আমি প্রথম দিক থেকে একটু একটু করে দেখাই দিই বিষয়গুলো আপনাদের। হ্যাঁ, আমি এই সাইডে একটা, না এই সাইডে না, নিচে তৈরি করি অ্যাটেন্ডেন্স শিট, এটা নিচে একটা শিট তৈরি করি এখান থেকে। ওকে, উপরে এইটা এবং এইটা দুইটাই পারবো, তাই তো? এরপর এই লাইনটা যখন লিখবো তখন এইভাবে আসবে। প্রথম থেকে আসি যে টোটো কোম্পানি টিটিএনডিএনসি অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ সিরিয়াল, এই জায়গাটা থেকে আপনারা দেখেন যে এই জায়গা থেকে কিভাবে লেখে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন লেখা যাইতেছে EMPLOY ডাবল এমপ্লয়ি, এক জায়গা থাকবে আইডি, এক জায়গা থাকবে কি এমপ্লয়ি নেম, লিখতে পারবেন তাই না? ডে এন্টার দিয়ে নিচে ডেটটা লিখবেন। তাহলে আমি এখানে কিন্তু এইগুলো কিন্তু আমাদের হেডলাইন, এগুলো সব আমি এক্সিএল এ রাখতেছি, আর এইটাও কিন্তু আমি হেডলাইনের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? আমরা এইখানে যে এই সিরিয়াল নাম্বার বলেন বা এই আইডিগুলো বলেন, এটা কিন্তু আমরা একটা লাইন গ্যাপ দিয়ে লেখা শুরু করবো এখান থেকে, কারণ এই দুইটা লাইন মিলে আমরা একত্র করে ফেলবো, বুঝতে পারছি? তাহলে এখান থেকে কিন্তু শুরু হবে 1 2, এখান থেকে শুরু হবে এমপ্লয়ি আইডি, এক লাইন গ্যাপ দিয়ে শুরু হবে, নেমও কিন্তু এক লাইন গ্যাপ দিয়ে শুরু হবে, এমপ্লয়ি নেম, এভাবে এক লাইন গ্যাপ দিয়ে শুরু হবে। ডে এর ক্ষেত্রে আমরা কি আসবো, যে যেদিন থেকে শুরু হয়, হ্যাঁ টুয়েসডে, টুয়েসডে লিখে নিচে লাগবো কি ডেট 1 2। ফার্স্টে আমরা ডেটটা সাজাই নেব। ডেট কেন সাজাবো? কারণ এইখানে ডেটা কত দূর যাবে তো আগে থেকে বলতে পারবো না, কিন্তু ডেটটা যদি নেই 31 দিন পর্যন্ত, তাইলে কিন্তু আমরা ডেটটা ইচ্ছে মতোই আমরা ওই 31কে ধরে তারপরে এই পর্যন্ত আমরা নিতে পারি, নইলে কিন্তু আমরা ডে নিতে পারতাম না, পারতাম যে কতটুকু লাগবে আগে কিন্তু বোঝা সম্ভব ছিল না। এসে ডে এবং ডেট নিয়ে নিলাম। ওকে, এরপরে দেখেন, এরপরে হেডলাইনটাকে যে আমরা একত্র করবো, মার্জ করবো, এটা একদম পরে, কারণ আমরা তো আগেই জানি না আমাদের কয়টা ঘর লাগবে। এরপর যে ঘরগুলো আসবে যে ওয়ার্কিং ডে, তাই না? ওয়ার্কিং ডে, এইটার পাশে ওয়ার্কিং ডে লিখে দেবো, ওয়ার্কিং ইন ওয়ার্কিং ডে। তারপর কি থাকবে? অফ ডে, আপনার ফুল লিখবেন অফ ডে, আমি পুরোটা লিখলাম না। তারপর প্রেজেন্ট ডে, প্রেজেন্ট ডে, অ্যাবসেন্ট ডে, এরপর কি ছিল? হাফ ডে, হাফ ডে, ডে অফ ওয়ার্ক, এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য ডে অফ ওয়ার্কটা, পার্সেন্টেজ। এখন এই ঘরগুলো কিন্তু মার্জ হবে, দুইটা মিললে একত্র হবে, এই ঘরগুলোর ক্ষেত্রে দুইটাও একত্র হবে, ঠিক আছে? কারণ এটা কি পুরোটা হেডলাইন, এই লাইন এবং এই লাইন দুইটা কি হেডলাইন, বুঝছে? ওকে, সিলেক্ট করলাম, এখান থেকে মার্জ সেন্টার করবেন, আর এখান থেকে অ্যালাইনমেন্ট মিডল দিয়ে দেবেন। আবার খেয়াল করেন, সিলেক্ট করলাম, মার্জ সেন্টার কই আছে, এই যে, আর এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট দেবো, এগুলোও সেম। লাস্টের ঘরগুলোতে আসেন, সেম। যেটা দেখবেন যে লেখা ধরতেছে না, এখানে র্যাপ টেক্সট করে দেবেন, এই যে র্যাপ টেক্সট, এই অপশনটা দিয়ে দেবেন। এই যে দেখেন এই ঘরটা ডে অফ ওয়ার্কের ঘরটা, এখন যদি র্যাপ টেক্সট দেই তাহলে কিন্তু জায়গাটা নিয়ে নিতেছে, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই হেডলাইনটা একত্র করতে পারি, কারণ আমরা এখন জানি যে কত দূর আমাদের লাগবে, তাই তো? আমি শুধু মার্জ করে রেখে দিলাম, আপনারা বোল্ড করবেন, বড় করবেন, কালার করবেন, সব কিছু করে নেবেন। ওকে, এই যে মার্জিনটা করে রাখলাম।
এবার নিচের এই যে ঘর যতটুকু লাগবে সেটা তো আরো পরে বুঝবেন, কারণ আপনার মনে করেন এখানে 20 জন নেব সাপোজ, ঠিক আছে? 20 জনের আমি 15 জন নিয়েই করি, 15 জন। 15 জনের এমপ্লয়ি আইডি এভাবে যদি টান দেন আপনারা 15 জনের টান চলে আসবে, ঠিক আছে? এই যে আসলো। এরপর এই জায়গাটা, এই 15 পর্যন্ত এই জায়গাটা আপনারা কি করবেন, আমার মার্চেন্টটা করে দেবেন, এই যে খালি জায়গাটা যেভাবে রয়েছে। এরপর আমাদের প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট নেওয়ার অপশনটা আসলো, প্রেজেন্ট, তাই না? তো এর আগে আপনারা যখন কালার করবেন ফ্রাইডে গুলো আগে লাল কালার করে নেবেন, কারণ ফ্রাইডে তো কোনো প্রেজেন্ট বা অ্যাবসেন্ট কিছুই থাকবে না, একদম খালি থাকবে। এজন্য এই অপশনগুলো কি করবেন, এখানে লাল কালার করবেন, আমি জাস্ট হলুদ কালার করে দেখাইলাম, ঠিক আছে? তার দরকার নেই, আমি লালই দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা কিন্তু মার্জ করা যাবে না, এতটুকু এখান থেকে মার্জ করা যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু মার্জ ছাড়া থাকবে, মার্জ করলে আপনি লাস্টে এসে কি করবেন, লাস্টে আর হিসাবটা করতে পারবেন না ঠিকভাবে। ওকে, এভাবে নিয়ে নেবেন। এরপর আপনার যে বিষয়টা যে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট, তাই না? প্রেজেন্ট তো ম্যাক্সিমামই প্রেজেন্ট থাকবে। তো আমরা এখন হিসাব যেহেতু করবো, এটা তো মূলত প্রত্যেক দিন হচ্ছে এমপ্লয়েড ডাটাগুলো আসবে, কিন্তু এখন আমাদের হিসাবের সুবিধার জন্য কি লাগবে, সব জায়গায় প্রেজেন্ট কথাটা লাগবে, তাই না? তো আমরা এই সব জায়গায় প্রেজেন্টটা কীভাবে নেব দেখেন, প্লাস ধরে এখানে টান দিলাম, ঠিক আছে? এখন এই সিলেক্ট করা অবস্থায় আমি এই যে একদম 31 পর্যন্ত টান দিয়ে নেব, সবগুলো প্রেজেন্ট দিয়ে ভরে গেছে, ঠিক আছে? এরপর শুধু শুক্রবার ধরে ধরে এইভাবে সিলেক্ট করব আর কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করব, সিলেক্ট করব, ডিলিট বাটনে প্রেস করব। ওকে, সিলেক্ট করব, ডিলিট, হ্যাঁ ওই যে ওইটা কপি করছি, এখন তো কালার টালার সব চলে যাবে, ঠিক আছে? আগে কালার করার দরকার নেই, আগে হচ্ছে এইভাবে এতটুকু কাজ করবেন, এরপর লাস্টে কালার করবেন। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে তো আপনি হিসাব করবেন, আপনি মূলত জানুয়ারি মাসের জন্য একটা অ্যাটেন্ডেন্স শিট করবেন, সেখানে দেখবেন যে 1 তারিখ কী বার পড়ে, ঠিক আছে? ওরকম বার ধরে যায়, জানুয়ারিতে 31 দিনে, 31 দিনেই করবেন। তো এরকম করে আপনি একটা তৈরি করবেন। লাস্টে ওয়ার্কিং ডে কয়দিন পরে এটা হিসাব করবেন, ওয়ার্কিং ডে কীভাবে হিসাব করবেন, ফার্স্টে অফ ডেটা হিসাব করবেন, অফ ডে কয়দিন ছিল, 1 2 3 4, কোনো মাসে 5 দিনও পড়তে পারে, 3 দিনও পড়তে পারে, পারে না? ঠিক আছে, তাহলে অফ ডেটা এখানে দেবেন, এখানে অফ ডে কয়দিন হচ্ছে, 4 দিন, 4 দিন না? ঠিক আছে সাইফুল ভাই, ওকে, এই 4 দিন তো সবার জন্য কমন, এই জন্য 4 আমরা টান দিয়ে দিলাম এখান থেকে। তাহলে ওয়ার্কিং ডে কয়দিন আসে, 31 দিয়ে 4 বিয়োগ গেলে কয়দিন থাকে, 27 দিন, ঠিক আছে? যদি 5 দিন থাকতো অফ ডে তাহলে 26 দিন। তাহলে এটা কিন্তু সবার জন্য সমান, বুঝতে পারছি? ওকে, এখন আসেন প্রেজেন্টের ভিতরে, প্রেজেন্টটা আমরা কিভাবে করব, প্রেজেন্ট। তো প্রেজেন্টের ঘরগুলো আমরা এইখান থেকে হিসাবগুলো দেখাই, ভালো হবে না সেটা? ঠিক আছে, আর 11 AM 11 ডিলিট করে দিলাম। ওকে, একদম খালি একটা ঘর, তাই না? এখন আসেন আমাদের এখানে প্রেজেন্ট ডেটা আমরা হিসাব করব কার জন্য, এইখানে যে প্রেজেন্ট ডেটা হিসাব করব কার জন্য, 1 নম্বর ব্যক্তির জন্য। তার মানে উনি প্রেজেন্ট ছিল কয়দিন, এটা আমরা কিভাবে হিসাব করব, এই যে এইটা হচ্ছে ওনার কি সেই আমলনামা, তাই না? অর্থাৎ 31 দিনে প্রথম ব্যক্তি, এই 31 দিনে কয়দিন আসছে, কয়দিন অ্যাবসেন্ট ছিল, কয়দিন হাফ ডে করছে, এগুলো সব কি এখানে আছে, তাই তো? তাহলে এখান থেকে কি আমাদের এই ব্যক্তির জন্য হিসাবটা করতে হবে। তো এইখানে আমরা একটা ফাংশন ইউজ করব, ফাংশনটার নাম হচ্ছে কাউন্টিফ। নাম কি ফাংশনের, কাউন্টিফ। শুধু কাউন্ট যে ফাংশনটা, কাউন্ট ফাংশনটা ব্যবহার করা হয় যে এইখানে সিলেক্ট করা কয়টা ঘর আছে সেইটি হিসাব করবে। যেমন এখানে কয়টা ঘর সিলেক্ট করা আছে বলেন, 31টা, ও এখানে 31 লিখে দেয় যদি কাউন্ট ইউজ করতাম। কিন্তু কাউন্ট ইফ মানে হচ্ছে শর্ত সাপেক্ষে গণনা করা, কাউন্ট মানে কি গণনা করা, আর ইফ মানে শর্ত সাপেক্ষে। তাহলে কাউন্ট ইফ মানে কি শর্ত সাপেক্ষে গণনা। এখন এইখানে সেই শর্তটা কি,
হুম, শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এর মধ্যে থেকে আমরা প্রেজেন্টে, যখন প্রেজেন্টে হিসাব করব তখন এই জায়গাটা থেকে ও পি খুঁজে বের করবে যে কয়টা ঘরে পি আছে। যদি 10টা ঘরে পায় 10 লাগবে, 20টা পাইলে 20 লাগবে এখানে, ঠিক আছে। যখন আমরা হাফ ডে ক্যালকুলেশন করব তখন ওকে খুঁজে বের করতে হবে এই ঘরগুলোর মধ্যে এইচ কয়টা ঘরে আছে, ঠিক আছে, হাফ ডে। যখন আমরা অ্যাবসেন্ট বের করবো, যেহেতু আমরা অ্যাবসেন্টের জন্য কী ব্যবহার করছি, এ, তাহলে এখান থেকে আমাকে বলে দিতে হবে যে এই ঘরটার মধ্যে তুমি কয়টা ঘরে এ শব্দটা পাইছো সেইটা তুমি খুঁজে বের করো, ঠিক আছে। এখন ও কিন্তু বোঝে না যে অ্যাবসেন্ট মানে এ, এটা বুঝি আমরা, কারণ আমরা কি অ্যাবসেন্টের জন্য এ ব্যবহার করছি। আমরা যদি এমন হয়তো অ্যাবসেন্টের জন্য পি ব্যবহার করছি, প্রেজেন্টের জন্য এ ব্যবহার করছি, এমন তো হয় না, হয়। কিন্তু আমরা ব্যবহার করলাম যে কি ব্যবহার করলাম, যে প্রেজেন্টের জন্য সবগুলো কি ব্যবহার করলাম, এ ব্যবহার করলাম, তাই তো। আর অ্যাবসেন্টের জন্য কি এই দুইটা জায়গায় পি ব্যবহার করলাম। তখন ওকে বলতে হতো, এই অ্যাবসেন্টের করে এসে বলতে হতো যে তুমি তাহলে এই জায়গাটা থেকে তুমি পি শব্দটা খুঁজে বের করো, তখন দুইটা পি পাইতো, এখানে 2 লাগতো, যে দুইটা অ্যাবসেন্ট, ঠিক আছে। মূলত আমরা শর্টকাট ব্যবহার করছি, পি ব্যবহার করছি, এটা আমরা ব্যবহার করছি শর্টকাট। কিন্তু ওকে যখন আমরা একটা কমান্ড দেব অ্যাবসেন্টে করার জন্য, তখন বলতে হবে যে ও আসলে কোন শব্দটা খুঁজে বের করবে, এইটুকু ও বোঝে। ওকে, তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটার নাম কি, যে ফাংশনটা ইউজ করবো এখানে এই 3টে ঘরের ক্ষেত্রে সেম ফাংশন ইউজ করব ক্যালকুলেশনের জন্য। নাম কি বলছিলাম, ভুলে গেছেন? কাউন্ট ইফ, ঠিক আছে। কাউন্ট মানে কি, গণনা করা, আর ইফ মানে কি, শর্ত সাপেক্ষে গণনা, ঠিক আছে। এখন কাউন্ট ইফের ফর্মুলাটা কীভাবে হতে পারে আপনারা শুরু করেন, দেখি পারেন কিনা। কাউন্ট ইফের ফর্মুলা কেমন হতে পারে, যে কোনো একটা ফাংশনের ফর্মুলা কিভাবে হয়, স্ট্রাকচার কেমন হয় বা গঠনটা কেমন হয়? হ্যাঁ, ইকুয়াল, বলেন। কাউন্ট ইফই লিখবেন, ফর্মুলাটা যা আছে সেটাই লিখবেন। কাউন্ট ইফ, COUNT IF, দেখেন এই যে ফর্মুলা আসছে এখানে, ঠিক আছে। কাউন্ট ইফ দিয়ে আমি একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে ও কিন্তু দেখাইতেছে যে এখন আমার কি কি লাগবে। আমি ব্র্যাকেটটা বন্ধ করে দিই। ওকে, ব্র্যাকেটটা দেওয়ার পরে ওর কিন্তু স্ট্রাকচারটা দেখাইতেছে। এখন স্ট্রাকচার কি ছিল, প্রথম হচ্ছে রেঞ্জ ছিল, কি ছিল এটা, রেঞ্জ। আর এরপর কি আছে, ক্রাইটেরিয়া, এটাকে কি বলে, ক্রাইটেরিয়া। এখন আমি বলছিলাম যে প্রথম ব্যক্তির জন্য ওর রেঞ্জ হচ্ছে এই থেকে শুরু করে এতটুকু, অর্থাৎ ওর আমলনামা কতটুকু জায়গায় আছে, এতটুকু জায়গার মধ্যে আছে, তার মানে ওর রেঞ্জ কোনটা, এইটা। প্রথম ব্যক্তির রেঞ্জ তো আর এই সাইডে হবে না, হবে প্রথম ব্যক্তির রেঞ্জ এইটাই হবে। ওকে, আর ক্রাইটেরিয়া কি, এই যে প্রেজেন্টের জন্য যে পি শব্দটা খুঁজে বের করবে, অ্যাবসেন্টের জন্য এ বের করবে, হাফ ডে এর জন্য কি বের করবে, এইচ বের করবে, এইটা হলো ওর ক্রাইটেরিয়া। এটা কি বলা হয়, ক্রাইটেরিয়া। তার মানে ওর নির্দিষ্ট একটা রেঞ্জ দেবো ওকে, ওই রেঞ্জের মধ্যে থেকে কি বের করবে এইটাও বলে দেবো। যদি কাউন্ট ইফ ব্যবহার না করতাম, শুধু কাউন্ট ব্যবহার করতাম, তখন এখানে ক্রাইটেরিয়া থাকতো না, তখন শুধু রেঞ্জ থাকতো। আমরা শুধু কাউন্ট লিখে দেখবো, কাউন্ট ব্র্যাকেট দিলাম। এখন শুধু ভ্যালু 1 2 চাইছে, আমরা সাম করছি না, সামে যেমন নাম্বার 1 নাম্বার 2 ছিল, আমরা আবার নাম্বার 1 নাম্বার 2 ইউজ না করে একসাথে রেঞ্জটা বলে দিয়েছি যে এতটুকুর মধ্যে যা পাবা ওইটাই কি তুমি যোগ করে ফেলবা। তো এখানে যদি আমরা কাউন্ট ইউজ করতে চাইতাম তাহলে এইখানে ভ্যালুটুকু সিলেক্ট করে দিতাম, এইভাবে ভ্যালু সিলেক্ট করে দিতাম, ঠিক আছে। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কত লেখা আসছে, 0, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ইউজ করব কাউন্ট ইফ ফর্মুলা। কাউন্ট ইফ, কাউন্ট ইফ। ওকে, ফার্স্ট আমাকে কি করতে হবে, রেঞ্জ দিতে হবে। রেঞ্জটা কতটুকু, এইটা রেঞ্জ। তারপর আমার এখানে কি চাইছে, রেঞ্জের পরে কি চাইছে, না এটা একটা কমা, রেঞ্জের পরে একটা কমা দিতে হবে, ঠিক আছে। কমাটা দিলাম, হ্যাঁ। এরপর দেখেন ক্রাইটেরিয়া, এইটা ওপেন হয়ে আছে, তাই তো। ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে এখান থেকে কি খুঁজে বের করবে ও, পি। তো ক্রাইটেরিয়া যেহেতু একটা শব্দ, সবসময় মনে রাখবেন এইটা হচ্ছে, আমরা যখন এটাকে বলা হয় এক কথায় স্ট্রিং টাইপের, টাইপ বলা হয় কি স্ট্রিং বা জেনারেল নর্মাল টেক্সট।
যখনই কমান্ডের ভিতরে কোনো নর্মাল টেক্সট লেখা হয়, যে হুবহু এই টেক্সটটা তুমি হয় খুঁজে বের করবা অথবা এই টেক্সটটা লিখে দেবা, ঠিক আছে, যে এই টেক্সটটা কী করবা প্রিন্ট করবা, এরকম কোনো কমান্ড যদি দেওয়া হয় যে আমি যেটা লিখছি এটার কোনো তুমি ক্যালকুলেশন করবা না, যেটা লিখছি ওইটাই তুমি আমাকে আবার রিপ্লাই দেবা, এই জাতীয় যদি কোনো কথা লিখে দেন তখন একটা ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লেখাটা লিখে দিতে হয়। বুঝতে পারছি? তাহলে ওরা এখানে ক্রাইটেরিয়াটা পি খুঁজবে, যেহেতু আমরা ডাবল ইনভার্টেড কমা কোথায় আছে, ডাবল ইনভার্টেড ডান শিফটের উপরে পাইছেন, ডাবল ইনভার্টেড কমা দিলাম, এখান থেকে কি খুঁজে বের করবে, পি, বড় হাতে একটা পি দেবো, ইনভার্ট কমা শেষ করব, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এতটুকু কিন্তু আমার ক্রাইটেরিয়া, এই যে এতটুকু ইনভার্টেড কমার মধ্যে পি, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখেন 25 লেখা আসছে, ও কিন্তু 25টা ঘর পাইছে যেখানে পি লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা এখন লাগবে না বাট পরের শিটে লাগবে, সেটা হলো এই যে এখানে কত লেখা আছে, H11 আর কত আছে AL11, তাই তো, অর্থাৎ H11 থেকে AL11, আমাদের এইটা কি ছিল, এইটা এই ঘরটা কি ছিল, H11 না, এইখানে লেখাটা দেখেন, সেলের লেখাটা দেখেন, সেলের নাম, আর এইটা কত ছিল 11, আর এইটা H11, তাহলে H থেকে AL পর্যন্ত নিয়েছে, এই দেখেন H11 থেকে AL11 পর্যন্ত নিয়েছে, তাই না। আচ্ছা, আমরা তো এইটাই করছিলাম, এই থেকে সিলেক্ট করে এতটুকু আমি ওরাকে কি দিয়েছিলাম, রেঞ্জ দিয়েছিলাম। তো আমরা জানি ও হচ্ছে, এখন যদি আমরা এখান থেকে কপি করি, ও কি করবে, এখান থেকে ফর্মুলাটা কপি করে নেবে, ফর্মুলা কপি করবে। আচ্ছা, সেক্ষেত্রে কি হয়, আমরা যখন প্লাস ধরে টান দেই এতটুকু দেখায়, যেমন পরের ঘরে এইখানে কি ধরছে, H12 আর AL12, এইখানে কি নিয়েছে H13 AL13, ওকে। তাহলে এখন হচ্ছে আপনাদের নতুন একটা জিনিস শিখাই, মানে সেটা হচ্ছে পরের শিটে লাগবে। মনে করেন আমি এতটুকু ডিলিট করছি, আমি সাপোজ এতটুকু ডিলিট করে ফেললাম। এখন এই ঘরটাকে লক করা যায়, লক কেন করি, কারণ এই ঘরটায় আমি বলে দিছি এই সিরিয়ালটা থেকে বের করতে, পরের ঘরটা যখন বলবো, পরের ঘরটা তার মানে ও কি করবে, এই সিরিয়াল থেকে বের করবে, পরের ঘরটা থেকে কি করবে, এই সিরিয়ালটা থেকে বের করবে, তাই করবে না। কিন্তু আমি যদি এমন কখনো ইউজ করি যে আমি যতই প্লাস ধরে টান দেবো না কেন, তোমার এই যে আমি যে রেঞ্জটা দিয়েছি এই থেকে এই পর্যন্ত, এইটা কখনো নিচের দিকে নামবা না, এই রেঞ্জ আমি যেটা দিয়েছি এইটাই থাকবে, তখন এই ঘরটা লক করা যায়, ঠিক আছে। ঘরটা কি করা যায়, লক করা যায়। সে লকটা আমাদের এখানে লাগবে না, পরে লাগবে, কিন্তু লকটা একটু দেখে রাখি যে কীভাবে আমরা লক করব। এই পর্যন্ত লেখার পরে আমরা F4 বাটন, কিবোর্ডের F4 বাটন পাইছেন, F4 বাটন, ফাংশন 4 একদম উপরে, একদম উপরে উপরে দেখেন, উপরে F4, এখানে যে এই F বাটনগুলো, ফাংশন F4 বাটন, F4 বাটনে যখন প্রেস করব তখন এইটা দেখেন লক হয়ে যাইতেছে, এই যে ডলার সাইন আসতেছে, ঠিক আছে। আবার এইখানে এসে যখন F4 প্রেস করব তখন এইটাও কি হইতেছে, লক হয়েছে। এখন ঘটনাটা কি ঘটে, এখন যদি আমি প্লাস দেই তাহলে সবগুলো 25 আসছে, এবং দেখেন এই ঘরে কত ছিল, H11 থেকে AL11, এই ঘরে কি আছে, এখানেও কিন্তু H11 থেকে AL11, এইখানে এটাই কিন্তু সেম। তার মানে যদি আমি কখনো চাই যে আমি যে রেঞ্জটা সিলেক্ট করছি ওই রেঞ্জ নিচের দিকে যতই প্লাস ধরে টান দিই, রেঞ্জ ওখান থেকে পরের রেঞ্জে তুমি নামবা না, এটা যদি কখনো বলতে হয় তখন কি করতে হবে, লক করে দিতে হবে। এটা যে কোনো কিছু যদি এভাবে করি লক করতে হবে। তো এইটা ব্যবহারটা আমরা দেখবো অন্য জায়গায়, এই জন্য আজকে একটু আপনাদের শিখাই রাখলাম। বুঝতে পারছি যে লক করতে হলে কি করতে হবে, আমাদের F4 বাটনে প্রেস করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এই প্লাস ধরে টান দিলাম, ওর মতো হিসাব করে নিল। এই ঘরে কত আছে, H24, এইটাই কত, H31, তাই তো, ওর মতো। আচ্ছা, প্রেজেন্টের ঘরে আমরা এখানে পি লিখছি, হাফ ডে এর ঘরে শুধু H লিখবো, আর অ্যাবসেন্টের ঘরে কি লিখবো, A লিখবো, ঠিক আছে। অর্থাৎ এইখানে তো পি লিখছি আমরা, সাইফুল ভাই খেয়াল করতেছেন, এই ঘরে কি লিখছি, পি। তাহলে যখন আমরা হাফ ডে খুঁজবো তখন এখানে কি লিখে দেবো, H, যখন অ্যাবসেন্ট খুঁজবো A। তাহলে আপনারা এখন ক্যালকুলেশন এটা বলেন, ফাংশনটা পুরোটা বলতে পারবেন, এই লাইনটা কিভাবে লিখবো, পারবেন? আচ্ছা, চেষ্টা করেন।
ফার্স্টে কি করব ইকুয়াল, তারপরে কাউন্ট ইফ, কাউন্ট করে না, কোনো কিছু কাউন্ট করে না মানে কি করে গণনা করে, COUNT কাউন্ট ইফ, তারপর কি করব স্টার্ট দিলাম। এখন ও আমাকে বললে দিয়েছে যে কি কি লাগবে আমার। হ্যাঁ, রেঞ্জ কোথায়, এইটা থেকে এইটা থেকে এইটা। ওকে, এখন কি করব না, তার আগেও কাজ আছে, রেঞ্জই এখন শেষ হয় না, ও এখনো আমাকে রেঞ্জ দেখাই দিয়েছে, ক্রাইটেরিয়ার মধ্যে যায় নাই, রেঞ্জে আরো কাজ আছে। বলেন, কমা দিতে হবে, কমা কিন্তু কোনো দাড়ি কমা কোনো জায়গায় কোনো ভুল করা যাবে না, তাইলেই দেখবেন ক্যালকুলেশন আসে না। ঠিক আছে, কমা দিলাম। এখন কি চাই ও ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হিসেবে এখানে আমরা কি খুঁজবো হাফ ডে এর জন্য, হাফ ডে এর জন্য কোন শব্দটা খুঁজবো এখান থেকে এইস। এখন এটা লিখবো কিভাবে, ডাবল ইনভার্টেড কমা, তারপরে এইস, তারপরে ক্লোজ, তারপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এরপরে এন্টার। দেখেন ওনার কোনো হাফ ডে ছিল না, ছিল পরে এই জন্য ছিল ওই যে, তারপরে এনার একদিন ছিল, আমি এনারে একদিন হাফ ডে দেই। ও আপনাদের আরেকটা জিনিস শেখানো হয়, এই যে হাফ ডে, হাফ ডে তো অটোমেটিক এইস নিয়ে নেছে, এখানে এ কিন্তু অটোমেটিক নিয়ে নেছে। হ্যাঁ, পি মানে কালার নিয়ে নেছে, পি এর কালার অটোমেটিক কিনেছে, পি এর কালার আবার পি লিখে দেখেন এখানে অটোমেটিক সবুজ নিছে। এই জিনিসটা তো শেখানো হয় না, হয়েছে হয়েছে বলেন, হয় নাই। তো এইটা কিভাবে করব আপনার, এইটা থেকে আমি দেখাই। এতটুকু সিলেক্ট করব ফার্স্টে, এটা কি সিলেক্ট করলাম, যতটুকু জায়গার মধ্যে আমি জিনিসটা অ্যাপ্লাই করবো ততটুকু সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এইটা তো আমার রেঞ্জ। এরপর আমরা আসবো কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে। কোথায় আসবো কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে। ঠিক আছে, এই আমাদের হোম ট্যাবের ভিতরে স্টাইল এবং এর মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন হাইলাইট সেল রুলস। হাইলাইট মানে কি একটা সেলকে হাইলাইট করা, তাই না, সেল রুলস। তাহলে এর ভিতরে আপনারা আসবেন যে টেক্সট দ্যাট কন্টেন্ট, টেক্সট দ্যাট কন্টেন্ট কথাটা মানে কি টেক্সট দ্যাট কন্টেন্ট অর্থাৎ যে সেলটা আমার বলা টেক্সটটাকে ধারণ করবে, কন্টেন্ট মানে কি ধারণ করা। তাহলে আমি ওকে যখন বলবো যে পি, তখন ও এর মধ্যে থেকে পি খুঁজে সেই জায়গাটা ও ওর মতো এইভাবে কালার করবে। ঠিক আছে, তাহলে টেক্সট দ্যাট কন্টেন্ট অর্থাৎ আমার বলা টেক্সটটা যেই সেলগুলোতে ধারণ করবে বা কন্টেন্ট করবে সেইখানে কি ও এই ফরম্যাটিংটা করে দেবে। এটা সিলেক্ট করলাম, ফার্স্টে কি বলছি আমি এখানে পি, পি লেখা আসছে না এখানে, পি, পি এর জন্য আমরা কি লাল কালার করবো, এখানে কিন্তু লাল কালার উঠে আসছে, আমরা লাল কালার করবো না, আমরা পি এর জন্য কি করব সবুজ, এই যে গ্রিন ফিল, গ্রিন ফিল এইটা দেবো, ওকে দিলাম। ঠিক আছে, এখন এর মধ্যে কিন্তু কোনো এ বা এইস এগুলো কিন্তু নাই, আছে। তারপর আমরা আগে ফরম্যাটিংটা করি, তারপর ওখানে এস বসাবো। তাহলে এই মতো যেভাবে করছি সেই কাজটা আবার সেম ভাবে করব। বলেন কিভাবে করব, বুঝছি আমার কথা, বলেন কোথায় যাব, নাম কি কন্ডিশনাল, কন্ডিশন মানে কি শর্ত। ঠিক আছে, ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিক করলাম, তারপরে একদম উপরেরটা হাইলাইট সেল রুলস, এরপর রুলস, হ্যাঁ এরপর কোনটা আসবো টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে এসে আমি এ লিখে দেবো। ঠিক আছে, বড় হাতের এ, এর জন্য আমরা তো লাল কালারই করবো, এই যে লাইট রেড লাল কালার, ওকে দিলাম। সিলেক্ট আছে কিন্তু এখনো, সিলেকশন সরানো যাবে না, এখানে ক্লিকও করা যাবে না। ঠিক আছে, আবার আমি যখন এইচ নেব তখন কিভাবে করব আরেকবার বলেন, তারপরে এখন এখানে এইচ লিখে দেব, বড় হাতের এইচ, এবং সেটার জন্য যে আমরা কালারটা করব এটা হচ্ছে ইয়েলো কালার, বুঝছি। ঠিক আছে, ওকে। এখন আমি ভিতরে আসি, এখানে মনে করেন আমি এইচ প্রেস করলাম, এন্টার দিলাম, দেখেন এইচ আসছে এভাবে অটোমেটিক। ঠিক আছে, আপনি কবে অ্যাবসেন্স ছিলেন এখানে তাকাইলেই বোঝা যাবে যে এই জিনিসটা অমুক
এই দিন অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। আমি এখানে একটা দিলাম অ্যাবসেন্ট, এই যে অটোমেটিক লাল নিয়ে নিতেছে, কারণ ও জানে যে এতটুকু জায়গার মধ্যে অমুক শব্দটা আসলে আমি এইভাবে করব, বুঝতে পারছি। তাহলে এই ফরম্যাটিংটা পারবো। ওকে, এখন আমাকে বলেন অ্যাবসেন্টের হিসাব বলেন, ফাংশনের ব্যবহার বলেন অ্যাবসেন্টের মধ্যে। ইকুয়াল, এরপর স্টার্ট, করলাম কমা, ক্রাইটেরিয়া, এর মধ্যে কি খুঁজে বের করব? স্টার্ট, বড় হাতের এ, ব্র্যাকেট ক্লোজ। এখানে মনে রাখতে হবে যে ওকে কিন্তু বড় হাতের এই দিতে হবে, কারণ ও এখান থেকে বড় হাতের এ খুঁজবে, ছোট হাতের এ কিন্তু খুঁজবে না। এই জন্য এইখানে যা দেবে না এখানে কিন্তু সেম জিনিস, বড় হাত ছোট হাত মিক্স করা যাবে না এখানে, বুঝতে পারছি। এন্টার। 2 দিন অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ 2 দিনে ছিল, পারবো। আচ্ছা, এখন ওনার হচ্ছে ডে অফ ওয়ার্ক, উনি কয়দিন উপস্থিত ছিল। এখন প্রেজেন্টে যেটা ওটা তো উনি উপস্থিত ছিলই, আর যেটা হাফ ডে এটাও কি ছিল, উপস্থিত ছিল। তাহলে আমরা এই ঘরটার এই ঘরটা যোগ করলে আমাদের ডে অফ ওয়ার্ক আসে না? আসে তো। ইকুয়াল দিব, কোনটা কোনটা যোগ করব বলেন, প্লাস হাফ ডে, ঠিক আছে। এন্টার, সিলেক্ট করে টান দে। এখন আমি যদি এইখান থেকে লিখে দিতাম ইকুয়াল দিয়ে 26 যোগ 1 লিখে যদি 27 বসাই দিতাম তাহলে কি হইতো? তাহলে তো পরের মাসে আর ব্যবহার করতে পারতাম না, পারতাম এটা, কারণ কোনো মাসে বেশি হবে কোনো মাসে কম হবে। এজন্য আমরা যখন এই সেল ইসের ভিতরে আসবো, এক্সেলের যত ধরনের কাজ করি না কেন সবসময় হিসাব নিকাশ কিসের সাথে করব? সেলের সাথে সেলের হিসাব নিকাশ করব, বুঝছি। এখন আসেন পার্সেন্টেজ, কোনটা? হ্যাঁ 25 কিভাবে আনছি, কিভাবে আনছি, এইটার এইটা যোগ করছি, এই যে দেখেন এইটা, না ফর্মুলা তো যোগ করছি শুধু। এখানে আপনার দেখেন আবার এখানে ইকুয়াল দেব, ঠিক আছে, শুধু এই ঘরটা আর এই ঘরটা যোগ করব, তাই তো, এই দুইটা ঘর যোগ করব না। তাহলে এই ব্যক্তির জন্য এইটা সিলেক্ট করলাম, প্লাস দিছি কিবোর্ড থেকে, তারপর হাফ ডে সিলেক্ট করছি, এন্টার, নর্মাল যোগ করছি এটা, এরপরে সবগুলো এভাবে টান দিয়ে দিলাম, এই যে, বুঝতে পারছি। আচ্ছা, এখন পার্সেন্টেজ হিসেবে আসেন। অফিস কয়দিন খোলা ছিল, আপনি কয়দিন আসছেন? 27টা কিন্তু সবার জন্য সমান, সমান না? আর আপনি আসছেন কয়দিন, সেইটা হচ্ছে এখানে হিসাব। কেউ 25 দিন, কেউ 24 দিন, এভাবে হবে, তাই না? তো এই যে পার্সেন্টেজটা আমরা কেমনে হিসাব করি, পার্সেন্টেজের বিষয়টা হলো, মনে করেন আপনি পরীক্ষা, আপনার 50 মার্কের পরীক্ষা, আপনি পাইছেন 45, তাহলে কত পার্সেন্ট মার্ক পাইছেন? হ্যাঁ 90% মার্ক পাইছেন। হিসাব কেমনে করছেন, কেমনে হিসাব করছেন? হুম হুম 50-এর ডাবল করছেন, আর হ্যাঁ হ্যাঁ হুম হুম পার্সেন্টেজ সবসময় আমরা যে কোনো, হ্যাঁ যে কোনো, আপনি যে হিসাবটা করছেন যে আপনি 50-এর মধ্যে 45 পাইছেন, তাহলে 45 ভাগ 50, এটা হচ্ছে নর্মাল আপনার একটা কি আসবে, দশমিক সংখ্যা আসবে। ওইটাকে যখন আপনি পার্সেন্টেজে নেবেন গুণ 100% কথাটা লিখতে হয়, তাই না? 100% লিখতে হয়, হ্যাঁ। তখন আপনি 45 ভাগ দিলেন 50, তাহলে কি আসবে, 0.9 আসবে। 45-কে 50 দিয়ে ভাগ দিলে কত আসে, 0.9, কারণ 5 নং 45 আর 5 10-কে 50, ঠিক আছে, তাহলে 0.9। ওইটাকে যখন 100% দিয়ে গুণ হবে তখন ওইটা কি আসবে, 90% হবে, তাই তো। এখন আপনার 10 মার্কের পরীক্ষা নিয়েছি আমি, পাইছেন 7,
মনে করেন আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, স্কোর কত থাকে আইএলটিএসে? আইএলটিএস পরীক্ষা যারা বিদেশে যায় না পড়াশোনার জন্য তাদের কি আইএলটিএস দিতে হয় না ইংলিশে? তো স্কোর থাকে কত? 10। 10-এর মধ্যে হয়তো 6.5 7 পাইতে হয়। তো মনে করেন আপনি 6.5 পাইছেন, তাহলে কত পার্সেন্ট মার্ক পাইছেন? 6.5 পাইছেন, 65% মার্ক পাইছেন। হিসাব কিন্তু ওইটা। তাহলে আমাদের এখানে এত হিসাবের দরকার নাই, আমরা শুধু এতটুকু তো জানি যে আমার যত মার্কের পরীক্ষা হয়েছে সেইটা দিয়ে আমি যেটা পাইছি সেটা ভাগ হবে, এতটুকু তো জানি যে এতটুকু ভাগ করতে হবে, তারপর সেইটাই পার্সেন্টেজ নেব, তাই না? তাহলে আপনি 60 মার্কের মধ্যে 40 পাইছেন, তখন ওইটার পার্সেন্টেজ বের করবেন কীভাবে? 40/60 ওইটা পার্সেন্টেজ হবে। পার্সেন্টেজ কেমন হয় ওটা আমাদের এখন শেখার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এখানে একটা পার্সেন্টেজের অপশন আছে, এইখানে পাইছেন কোথায়? নাম্বার গ্রুপের মধ্যে এই অপশনটা ক্লিক করলেও যে কোনো দশমিক সংখ্যার পার্সেন্টেজ বানাই ফেলবে, ঠিক আছে? এখন মনে করেন 0.9 এইটা কত পার্সেন্ট? 90%। 1 কত পার্সেন্ট? 100%। হিসাবটা ভালোভাবে বোঝান, ঠিক আছে? তাহলে 2 কত পার্সেন্ট? 200%। 5 কত পার্সেন্ট? 500%, ঠিক আছে? যদি 0.45 দেন ওইটা কয় পার্সেন্ট? 0.45 কত পার্সেন্ট? 45%। যে কোনো সংখ্যার আপনি 100 দিয়ে গুণ দিলে ওইটা পার্সেন্টেজ পাবেন, আরও সহজ হিসাব, তাই না? ওকে, তাহলে এইটাই আমরা কিছু সংখ্যা এখানে দেখি। 0.12 লিখলাম, 0.32 লিখলাম, 1 লিখলাম, 30 লিখলাম। এইটা কয় পার্সেন্ট হবে? প্রথমটা 12%, পরেরটা কত হবে? 32%, পরেরটা 100, পরেরটা 300 নাকি 3000? কেন এক যদি হয় 100, ঠিক আছে, সিলেক্ট করলাম, এইখান থেকে আমি পার্সেন্টেজ দিলাম। এখন দেখেন এই যে হিসাব মিলছে কিনা, 12, 32, 100, 3000। তাহলে আমরা কিন্তু যে কোনো একটা সংখ্যার উপরে যদি আমরা পার্সেন্টেজ ক্লিক করি তাহলে ওইটা কি হয়? পার্সেন্টেজ হয়। এখন মার্কের ক্ষেত্রে তো সবসময় দশমিক আসবে, এটা তো একের চাইতে বড় হবে না, কখনো হবে? আপনি পরীক্ষায় দিয়েছেন 100 মার্কে, 102 কি কখনো পাবেন? সর্বোচ্চ 100 পাইতে পারেন, পারেন না? তাহলে তাও কি 100% হবে, আর বাকিগুলো কি হবে? 100 নিচে হবে। মানে সেটা যদি দশমিকে নেন তাহলে 1-এর কম হবে, দশমিক সংখ্যা হবে। তো আমরা এইখানে যে পার্সেন্টেজটা নেব, এইটা হলো আপনার অফিস খোলা ছিল, আর এইটা হচ্ছে আপনি আসছেন। একটার নাম ওয়ার্কিং ডে দিছি, একটার নাম ডে অফ ওয়ার্ক দিছি, মানে একটা কাজও দিবস, আর একটা হচ্ছে আপনি কয়দিন উপস্থিত ছিলেন, আপনি কয়দিন কাজ করছেন। তো এইটা হচ্ছে ওয়ার্কিং ডে, মানে ওইটা হচ্ছে আপনার পরীক্ষা এত মার্কের হয়েছে আর আপনি পাইছেন এত। তার মানে এই যে যেটা পাইছেন এইটাকে যদি ভাগ দেই এই সংখ্যাটা দিয়া, তাইলে ওই দশমিকটা পাইতেছি না, পার্সেন্টেজ হিসেবে দশমিক, তারপর ওই ঘরটাকে আমরা পার্সেন্ট করে দেবো, তাইলেই তো আসবে, আসবে না? আচ্ছা, তাহলে এই জিনিসটি আমরা এখানে রাখবো। কিভাবে রাখবো বলেন? দুইটা সংখ্যা শুধু ভাগ করবো, একটা দিয়ে একটা ভাগ করবো, কিভাবে করবো? ইকুয়াল, আগে সিলেক্ট করবো কোনটা, এইটা নাকি এইটা? 27 না 25? আপনি ওইখানে 45 আর 50-এর মধ্যে কোনটা কোনটা দিয়ে কোনটায় ভাগ করছেন? উপরে কোনটা রাখছেন? আগে কোনটা দিচ্ছেন ওইখানে? উপরে 50, নিচে 45, মানে 45-এর মধ্যে 50 পাইছেন? 45 যত পাইছেন ওইটা কোথায়? উপরে। তাই এইটা উপরে মানে আগে, তাই তো? তাহলে আগে কোনটা এখানে? 25, যেটা পাইছেন ওইটা। তারপরে ভাগ কোথা দিয়ে দেব? ভাগ, হ্যাঁ ভাগ, তারপরে ওয়ার্কিং ডে, ঠিক আছে, এন্টার। 93% আসছে। আচ্ছা, এটা পার্সেন্ট অটোমেটিক আসছে, কারণ এমনিতে 0.93 আসতো, আমার এখন তো পার্সেন্টেজ করা ছিল এই জন্য আসছে। আপনারা জাস্ট এখানে 0.93 যে আসবে, এখানে একটা পার্সেন্টেজ অপশনে ক্লিক করবেন এখানে, তাহলে দেখুন পার্সেন্টেজ আসছে। এরপর আপনারা এখানে ধরে একটা টান দিবেন নিচের দিকে আগের মতো করে, বুঝতে পারছি? ওকে, এখন আমরা কিছু ঘর নেব। এখন এইখানে আপনারা খেয়াল করছেন কিনা যে পার্সেন্টেজ আমাদের কিছু কিছু পার্সেন্টেজ লাল কালার আর কিছু কিছু সবুজ কালার করা ছিল, খেয়াল করছেন? ঠিক আছে, ওইটা কিভাবে? মনে করেন আমাদের 90%-এর নিচে যারা উপস্থিত ছিল সবার কি লাল দাগ আসবে,
তো আমাদের 90 নিচে তো কেউ নাই, আমরা একটা 90 নিচে বানাই দিই একটা, কি বলেন? এই যে 89 আসছে, এটা এই লোকটা 89 বানাবো, ঠিক আছে। অ্যাবসেন্ট 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 আসছে, এনারাও একটু বানাই, আমার 81 চলে আসছে। এখন এই যে ফরম্যাটিংটা, এই ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা এইখানে যেটা ইউজ করছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং, সেম ফরম্যাটিং আমরা এখানেও করব, কিন্তু একটু ঘুরাইয়া, বুঝতে পারছি? অর্থাৎ এখানে এই জায়গাটা আমরা সিলেক্ট করে দেব, তারপর ওকে বলবো যে তুমি 90% যদি উপরে পাও তাহলে কি করবা, সবুজ কালার দেবা। যদি 90% পাও তাও সবুজ কালার দেবা, আর যদি 90 নিচে পাও তাহলে লাল কালার দেবা। তো ওইখানে কাহিনীটা ছিল যে টেক্সট বললে দিছি, ওইটা যেখানে যেখানে পাইছে ওখানে কোনো ক্যালকুলেশন ছিল না, ওর কোনো হিসাব ছিল না। বাট এইখানে সিস্টেমটা একটু ভিন্ন। আমরা ওই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেলুসে যাব, এরপরে এখান থেকে তিনটা অপশন ব্যবহার করব আমরা, এইটা এইটা আর এই 4 নম্বরটা। প্রথমটা গ্রেটার দ্যানের জায়গায় বলবো 90% লিখে দেবো, তারপর গ্রেটার দ্যান অপশন যেহেতু ব্যবহার করতেছি তাহলে 90 গ্রেটার দ্যান মানে 90 বড় হলে কি করব, কি কালার দিবে, সবুজ কালার দিবে। তারপরে এই অপশনটা আবার ঢুকবো, ঢুকে আবার 90% দেব। এখানে কি লেখা আছে, লেস দ্যান মানে 90 কম হইলেও কি করবে, তখন আমরা কোন কালার দেব, লাল কালার দেব। এরপর এই অপশনটা ঢুকবো, এই যে 4 নম্বর অপশনটায়, 3 নম্বর না 4 নম্বর, ইকুয়াল টু মানে 90 সমান হইলে তখন আমরা কোন কালার দেব, সবুজ কালার। তাহলে এই যে ইকুয়াল টুতে ঢুকবো, গ্রেটার দ্যানে ঢুকবো, দুইটাতে ঢুকে 90 দেব, সবুজ কালার দেব। এইটা ঢুকে 90 দেব, আর কি করব, লাল কালার দেব লেস দ্যানে, ঠিক আছে। তাহলে আমরা আসি, প্রথমে গ্রেটার দ্যানের মধ্যে ঢুকি, এখানে 91 লেখা আছে তো আমি 90 লিখে দেব, 90%। কালারটা কি করব, সবুজ কালার, ওকে, ঠিক আছে। এখনো কিন্তু ক্লিক করবো না, ভিতরে করব, কারণ এই দেখুন 89 কোনো কালার হয় না, 81 কালার হয় না, 89 কালার হয় না, হয়েছে। আচ্ছা আমরা আবার কোথায় যাব বলেন, এখন কি কি করব, বাকি অপশনগুলো ঢুকলাম, হ্যাঁ আচ্ছা ইকুয়ালে ঢুকবো না, লেস দ্যানে ঢুকি আগে, হ্যাঁ লেস দ্যানে ঢুকলাম, তারপরে এখন 90 হিসাব যেহেতু আমরা করতেছি 90 থাকবে, ওকে। কালার তো ই থাকবে, লাল থাকবে নাকি, লেস দ্যানে, লেস দ্যান, এখন আমরা কোনটা ইউজ করতেছি, লেস দ্যান। ইকুয়ালে গিয়ে আমরা সবুজ দিব, ওকে, ঠিক আছে। ইকুয়াল, এখন কি করবো এখানে, সবুজ, ইকুয়ালে সবুজ না, এই যে ইকুয়াল টু, ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে কালার চলে আসছে। আমি এই ব্যক্তিকে আমি একটু কমাই দেব, এই যে 89 আসছে, আসছে, এই লোকটাকে কমাই কমাই দেব, 89 চলে আসছে। তাহলে কাজ করতেছে পুরো শীট ঠিকঠাক মতো।